প্রতিদিনের মতো আজকেও দিন শেষে সংবাদ মাধ্যমগুলোর পত্রিকাগুলোর অনলাইন সংস্করণের প্রধান প্রধান সংবাদ শিরোনাম জানিয়ে দেওয়ার এবং সেসব শিরোনামের বিশ্লেষণ করবার অনুষ্ঠান যত খবর নবনীতা চৌধুরীর সাথে। এই অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাই। আজ নবনীতা চৌধুরীর বয়ান শুরু করেছি। সংবাদ মাধ্যমগুলোতে যে খবরটি রয়েছে দুপুরবেলা থেকেই আছে, গতকাল থেকেই খবরটি হওয়া শুরু হয় যে হিজবুত তাহরির, আওয়ামী লীগ আমলে নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহরির আজ মার্চ ফর খেলাফতের ডাক দিয়েছিল এবং তাদের সে সমাবেশ পুলিশ ছত্রভঙ্গ করে দিয়েছে। তো সেই আগস্টে 5ই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই হিজবুত তাহরির আসলে প্রকাশ্যে তাদের কর্মকাণ্ড শুরু করে। হঠাৎ করে 7 মাস পর কেন তাদের পুলিশ দিয়ে দমন করা হলো, এ প্রসঙ্গটি নিয়ে আলাপ করেছি এবং সেই বয়ানটি আশা করি শুনবেন। বয়ানটির নাম রেখেছি খেলাফত না নির্বাচন। এই শিরোনামে এই নবনীতা চৌধুরীর বয়ানটি তৈরি করেছি। হিজবুত তাহরির গণতন্ত্র এবং নির্বাচনের বিপক্ষে একটি সংগঠন যারা কোরআন সুন্নাহর আলোকে সংবিধান চায় এবং আমরা জানি যে নাহিদ ইসলাম জাতীয় নাগরিক পার্টির নেতা, ছাত্রদের নেতা, তিনিও বলেছেন যে নির্বাচন ডিসেম্বরের মধ্যে সম্ভব নয়। এই অবস্থায় খেলাফত না নির্বাচন, এই বয়ানটি আপনারা শুনবেন এবং শুনে আপনাদের মতামত জানাবেন, মন্তব্য করবেন, সেই প্রত্যাশা রইল। সংবাদ শিরোনাম পড়তে চাই বরাবরের মতোই এবং প্রথমেই যেতে চাই প্রথম আলোতে। এএফপিকে একটা সাক্ষাৎকার দিয়েছেন তথ্য উপদেষ্টা থেকে জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতা হওয়া নাহিদ ইসলাম এবং প্রতিদিনই আসলে তারা বিভিন্ন জায়গায়, গতকাল রয়টার্সকে সাক্ষাৎকার দিয়ে বলেছিলেন যে নির্বাচন সম্ভব নয়। এএফপিকে সাক্ষাৎকার প্রথম আলো শিরোনাম করছে, নাহিদ আবারও বললেন বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতিতে নির্বাচন সম্ভব নয়। এবং খুবই যেটা মানে আমি যেটা ভাবি যে মন্ত্রী থাকা অবস্থায় তো বটেই, প্রতি সপ্তাহেই সাক্ষাৎকার, বিস্তারিত সাক্ষাৎকার যাচ্ছিল পত্রপত্রিকাগুলোতে, এখনও আবার বিদেশি সংবাদ মাধ্যমে তারা সাক্ষাৎকার দিচ্ছেন এবং প্রতিটি পত্রিকায় এরপরে সেই সাক্ষাৎকারের চুলচেরা বিশ্লেষণ চলছে। আসলে মানে প্রায় কোনো রাজনৈতিক দল গড়ে তোলার আগেই মানে এই দলটি এবং দলটির নেতারা যে পরিমাণ মনোযোগ এবং বিশ্লেষণ পাচ্ছেন সকল সংবাদ মাধ্যম থেকেই, স্বাভাবিকভাবেই তাদের নিয়ে কৌতূহল থাকা এবং তাদের ওপরেই আসলে আমাদের ভবিষ্যৎ নির্ভর করায় আমার মনে হয়। তাদের হাতেই রয়েছে সকল কিছুর ভার, সে কারণেই হয়তো সেটাও আসলে একটা খুবই মানে আনপ্রেসিডেন্টেড, মানে আগে কখনো দেখা যায়নি টাইপের একটা ঘটনা বলতেই হবে। এএফপির এই সাক্ষাৎকারে নাহিদ ইসলাম বলেছেন যে দেশের বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতিতে নির্বাচন সম্ভব নয়। এর আগে আবার রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারের বিষয়ে বিকাল 4:30টার পর বাংলা মোটরে দলীয় কার্যালয়ের সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম বলেছেন, কথাটা তিনি রয়টার্সকে এভাবে বলেননি, মানে তিনি আইন শৃঙ্খলা পরিস্থিতি দেশে এত খারাপ যে পুলিশ যেরকম নাজুক অবস্থায় আছে, এর অবস্থায় নির্বাচন করাটা যে অনেক বেশি কঠিন হবে সেটা বলেছিলেন। তো মানে আইন শৃঙ্খলা পরিস্থিতি যে কত খারাপ তার একটা মানে খবর পড়ি। প্রথম আলোরই অনলাইন সংস্করণের মানে শীর্ষ সংবাদের মধ্যেই আছে, ছিনতাইকারীদের কবলে পড়া ঢাবি অধ্যাপকের মুখে ভয়ানক পরিস্থিতির বিবরণ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক পেশাগত কাজে 14ই জানুয়ারি গিয়েছিলেন কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ে এবং পরদিন তিনি ঢাকার উদ্দেশ্যে রওনা হন বাসে করে এবং যখন ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যাওয়ার জন্য ঢাকার টেকনিক্যাল মোড় থেকে যানবাহন খুঁজতে থাকেন, তখন জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট পার হয়ে অটোরিকশাটি গণভবনের সামনে আসলে রাত 10:55 তখন। তো এরকম ছিনতাই, রাহাজানি, মানে সংকুল ঢাকা শহরে তো সেটা একটা গভীর রাত বটেই। হঠাৎ গাড়ি থেমে যাওয়ায় অধ্যাপক চালককে জিজ্ঞেস করেন কি হয়েছে। চালক বলেন ইঞ্জিনের ত্রুটি। এই মানে ঘটনা সাজিয়ে বেশ কিছু ছিনতাইয়ের ঘটনা গত কিছুদিনে পড়লাম মানে পত্রপত্রিকায়, আপনাদের অনেকের হয়তো ব্যক্তিগত অভিজ্ঞতাও হয়ে গেছে। তো এরকম সময়ে 3 জন অটোরিকশার দরজা খুলে অধ্যাপকের পাশে বসেন, একজন তার মুখ চেপে ধরেন, আরেকজন গলায় ধারালো চাকু ধরে অধ্যাপককে বলেন তুই চিৎকার করলে গলা নামিয়ে দেব এবং এই সব কিছুর পর 2 লাখ টাকা দিবি নইলে তোর গলা কেটে দেব, এসব এত কিছু বলার পর একজন ছিনতাইকারী হঠাৎ করে বলেন আপনার মোবাইলে এত ফোন আসে কেন, আপনি কিসের স্যার?
তখন অধ্যাপক নিজের পূর্ণাঙ্গ পরিচয় ছিনতাইকারীদের কাছে তুলে ধরেন। যে তিনজন ছিনতাইকারী অধ্যাপককে শুরুতে তুই বলে সম্বোধন করেছিলেন তারা তখন তাকে স্যার বলে ডাকতে থাকেন এবং ছিনতাইকারী ওই অধ্যাপককে উদ্দেশ্য করে বলেন, স্যার আমরা আপনাকে নামিয়ে দিচ্ছি, আপনি গাড়ি থেকে নেমে আর পিছন ফিরে তাকাবেন না। তো অধ্যাপক বলেছেন যে ওই ঘটনার বেশ কয়েকদিন ধরে তিনি মানসিক সমস্যায় ভুগেছেন, যে এবং খুবই ইন্টারেস্টিং যে ছিনতাইকারীরা স্যার বলে তাকে মানে পরে শেষ পর্যন্ত নামিয়ে দিয়েছে, তাকে আর মানে তার আর গলাটা কাটা পড়েনি। এর আগে একদিন প্রথম আলোতেই খবর পড়লাম যে মানে অভিনেতা হিসেবে চিনতে পেরে সব কিছু নিয়ে নিয়েছে, কিন্তু অভিনেতা বলে সে মানে জানটা দিয়ে এবং ছেড়ে দিয়েছে, এই খবরও পড়লাম। প্রথম আলো সম্ভবত এই ধরনের খবরের সংকলন করছে যে ছিনতাই হচ্ছে বটে কিন্তু স্যার চিনে, অভিনেতা চিনে নানাজনকে ছেড়ে দেওয়া হচ্ছে। প্রথম আলো আরেকটি খবর জয়সওয়ালের ব্রিফিং, এই খবরটিও অন্য পত্রিকাতেও দেখেছি, বণিক বার্তা থেকেও পড়তে চাই এবং প্রথম আলো থেকেই যদি এখন পড়ি যে তারা জয়সওয়ালের ব্রিফিংয়ের শিরোনাম করছে, এখন বাংলাদেশে অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের মধ্য দিয়ে সব বিষয়ের নিষ্পত্তি চায় ভারত এবং ভারত বাংলাদেশ সরকারকে আরও একবার মনে করিয়ে দিল তারা চায় সে দেশের সরকার সংখ্যালঘুদের ওপর হামলাকারীদের দ্রুত সাজা দিক এবং অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের সব বিষয়ের নিষ্পত্তি করুক। বিবিসি বাংলা এই খবরটি করেছে আবারও অন্তর্বর্তী সরকারের সমালোচনায় ভারত, এই শিরোনামে, এবং সেখানে শুভজ্যোতি ঘোষ লিখছেন যে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস বিবিসি বাংলার কাছে সম্প্রতি ভারত বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক খুবই ভালো আছে বলে দাবি করলেও ভারত বিভিন্ন ইস্যুতে আবারও অন্তর্বর্তী সরকারের সমালোচনা করে বুঝিয়ে দিল তারা সেই বক্তব্যের সঙ্গে মোটেই সহমত নয় এবং ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সাপ্তাহিক ব্রিফিংয়ে বাংলাদেশে হিন্দু নির্যাতন, আইনশৃঙ্খলা পরিস্থিতি বা অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের প্রসঙ্গে ভারত যা বলেছে তার কোনোটাই অন্তর্বর্তী সরকারের জন্য প্রশংসাসূচক নয় এবং সেই দিক থেকে এবং এই সব ইস্যুতে সমালোচনা তো করেছেই এবং প্রথম আলোতে যেটা পড়লাম যে অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের মাধ্যমে এসব সমস্যার সমাধান চায় এখন ভারত। বিবিসি নিউজ বাংলা আরেকটি খবর দিচ্ছে, বাংলাদেশের সেনাবাহিনীকে সতর্ক করেছিল জাতিসংঘ, কতটা চাপ তৈরি করেছিল তারা। মানে আমরা জানি যে জাতিসংঘের মানবাধিকার কমিশনের প্রধান ফলকার টুর্ক তিনি বিবিসির সঙ্গে হার্ড টক অনুষ্ঠানের এক সাক্ষাৎকারে বলেছেন যে জাতিসংঘ যে কি কি ক্ষেত্রে খুবই কার্যকরী ভূমিকা রেখেছে তার উদাহরণ হিসেবে, যেখানে জাতিসংঘকে মানে তাকে হার্ড টকে প্রশ্ন করা হয়েছিল যে এমন এক অবস্থা যে মানে গাজা, সুদান, ইউক্রেন সহ বিশ্বের বিভিন্ন দেশের পরিস্থিতি তুলে ধরে হার্ড টকের সঞ্চালক স্টিফেন স্যাকার তাকে প্রশ্ন করেছিলেন যে আন্তর্জাতিক ও মূল্যবোধ মেনে এসব পরিস্থিতি সমাধানে তো জাতিসংঘকে ক্ষমতাহীন মনে হচ্ছে। তখন যে দেশে তাকে খুব গুরুত্ব দেওয়া হয়েছিল, যে দেশে জাতিসংঘকে খুব গুরুত্ব দেওয়া হয়েছিল, এর উদাহরণ হিসেবে ভলকার টুর্ক বাংলাদেশের উদাহরণ টানেন এবং তিনি বলেন যে আপনি জানেন জুলাই আগস্টে সেখানে ছাত্রদের ব্যাপক বিক্ষোভ হয়, ছাত্রদের আন্দোলন দমনে ব্যাপক নিপীড়ন চলছিল, আমরা কি বলি, আমি কি বলি, আমরা কি করতে পারি, আমরা কিভাবে ওই পরিস্থিতি আলোকপাত করি সেটা নিয়ে তাদের বড় প্রত্যাশা ছিল। তখন আমরা প্রকৃতপক্ষে সেনাবাহিনীকে সতর্ক করি যদি তারা এতে জড়িত হয় তার অর্থ দাঁড়াবে তারা হয়তো আর শান্তিরক্ষী পাঠানোর দেশ থাকতে পারবে না। ফলশ্রুতিতে আমরা পরিবর্তন দেখলাম। জাতিসংঘ আসলে 12ই ফেব্রুয়ারি দেওয়া তাদের প্রতিবেদনেও এটা বলেছে যে সেনাবাহিনী যে 3 আগস্ট সিদ্ধান্ত নিল যে তারা সরকার, শেখ হাসিনা সরকারের নির্দেশনা আর মানবে না এবং তারা জনগণের আন্দোলন প্রতিরোধ করবে না, তারা নিষ্ক্রিয় থাকবে, সেটা আসলে জাতিসংঘের তরফে মানে সেনাবাহিনীকে আর শান্তিরক্ষী মিশন দেওয়া হবে না এই ভয় দেখানোর ফল হতে পারে। তবে ভলকার টুর্ক মানে জাতিসংঘ কী ধরনের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন তার উদাহরণ দিতে গিয়ে সরাসরি এই উদাহরণ দিয়ে দিয়েছেন বিবিসির হার্ড টক অনুষ্ঠানে। বিবিসি এটাও মনে করাচ্ছে যে এই ভূমিকা আসলে জাতিসংঘের জন্য নতুন নয়। এর আগে বাংলাদেশে 1/11-এর সময়ও সেনাবাহিনীর আর শান্তিরক্ষা মিশনে যাওয়ার সুযোগ থাকবে না বলে শেষ পর্যন্ত মইনু আহমেদ সমর্থিত সেই সরকারকে নির্বাচন দিতে বাধ্য করেছিল জাতিসংঘ, সেটাও বিবিসি মনে করিয়েছে। তবে
গাজা, সুদান, ইউক্রেন এসব জায়গায় যে জাতিসংঘ কিছু করতে পারছে না, এই কথার মাধ্যমে মনে হয় আমাদেরকেও ভলকার টুর্ক এই কথা স্মরণ করিয়েছেন এবং নিজেও স্বীকার করে নিয়েছেন বাংলাদেশই এখন তাদের সবচেয়ে বড় কৃতিত্ব নেওয়ার একটি উদাহরণ বটে। বিবিসি নিউজে খবর আছে নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহরিরের মিছিল, পুলিশের টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেডের ছত্রভঙ্গ, এই খবর রয়েছে এবং এই খবরটি আমি যেমনটা বলছিলাম আরও অনেক সংবাদ মাধ্যমেই আছে। আমার দেশ খবর দিয়েছে ঐকমত্যে পৌঁছালে গণপরিষদ ও জাতীয় নির্বাচন একসাথে করা সম্ভব। সেই যে বললাম যে জাতীয় নাগরিক পার্টি ব্যাপক কাভারেজ পাচ্ছেন ক্রমাগতভাবে এবং তারা শুক্রবার বিকালে আত্মপ্রকাশের পর প্রথম সাধারণ সভা শেষে তাদের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে এসব কথা তারা বলেছেন। তারা মানে রয়টার্সে দেওয়া সাক্ষাৎকারের বিষয়েও যে ব্যাখ্যা দিয়েছেন সেটা তো আমি আগেই পড়ে শোনালাম। আমার দেশে এছাড়া খবর আছে পিআর পদ্ধতিতে দ্রুত নির্বাচন আয়োজন করতে হবে, এ দাবি করেছেন চরমোনাইয়ের পীর, ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রিজাউল করিম পীর সাহেব চরমোনাই বলেছেন সংবিধান, নির্বাচন কমিশন, জনপ্রশাসন, পুলিশ, দুর্নীতি দমন কমিশন ও বিচার বিভাগের সংস্কার জরুরি হয়ে দাঁড়িয়েছে। এসব ক্ষেত্রে প্রয়োজনীয় সংস্কার না হলে আগের তিমিরে ফেরত যাওয়ার আশঙ্কা থেকে যাবে, কাজেই এসব সংস্কার করতেই হবে এবং সংখ্যানুপাতিক পদ্ধতির নির্বাচন তারা দাবি করেছেন। এই তাদের সোনা হোটেল সোনারগাঁওয়ে ইফতার মাহফিলে সভাপতির বক্তব্যে তিনি কথা বলেছেন। তাদের এই ইফতার মাহফিলে তার পাশে ছিলেন তাদের সঙ্গে সম্প্রতি আমরা জানি যে এই একসঙ্গে নির্বাচনের কথাও হচ্ছে বলে জানা যাচ্ছে জামায়াতে ইসলামীর আমির ছিলেন এবং আমরা জানি যে জামায়াতে ইসলামীর এখনো নিবন্ধন না থাকায় এবং দল গুছিয়ে নেওয়ায় মানে নিতে তাদের এখনো একটা বড় সময় দরকার, কারণ আইনি লড়াই চলছে নিবন্ধন ফিরে পেতে। এই অবস্থায় আসলে জামায়াতে ইসলামীও বলছে জাতীয় নাগরিক পার্টি ছাত্রদের দলের মতোই যে আগে সংস্কার তারপর নির্বাচন। এখন চরমোনাই পীরও সেই কথায় একমত হলেন এবং তারা সকলেই ছাত্রদের দল যেমন, জামায়াতে ইসলামীও তেমন, চরমোনাই পীরও তেমন, তারা সকলেই আনুপাতিক পদ্ধতির নির্বাচন চাইছেন। প্রচলিত পদ্ধতিতে সংবিধান প্রচলিত পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচনের পরিবর্তে। নারীদের স্বাধীনতা রক্ষা করা আমাদের নৈতিক দায়িত্ব। আমার দেশ খবর দিচ্ছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক বিবৃতিতে একথা বলেছেন যে দেশের উন্নয়ন, অগ্রগতি সহ সব ক্ষেত্রে নারীরা পুরুষের পাশাপাশি অগ্রণী ভূমিকা পালন করছেন। শিক্ষাক্ষেত্রেও নারীরা যে অগ্রগামিতা দেখাচ্ছে তা অত্যন্ত প্রশংসনীয়। ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে ফ্যাসিস্ট সরকার ক্ষমতাসীন হওয়ার পর থেকে নারীদের প্রতি ইফটিজিং, শ্লীলতাহানি, হেনস্থা, ধর্ষণ, নির্যাতন করে নারীদের হত্যা করা হচ্ছে, এর ব্যাপক বৃদ্ধি পেয়েছিল। আওয়ামী সরকার নারী নির্যাতনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়নি। বিচারহীনতার কারণে নির্যাতনকারীরা আরও উৎসাহিত এবং বেপরোয়া হয়েছে, যা বর্তমানেও চলমান আছে। ছাত্রদল বলেছে এনসিপি নিষিদ্ধ ছাত্রলীগকে পুনর্বাসন করছে। ডেইলি আমার দেশ .com-এ এই খবরটিও আছে যে জাতীয় নাগরিক পার্টি প্রতি তারা এই অভিযোগ করেছে। বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ডাকা এক জরুরি সংবাদ সম্মেলনে ছাত্রদল লিখিত বক্তব্য পাঠ করে বলেছে যে তারা এই দলটি আসলে জাতীয় নাগরিক পার্টি আসলে ছাত্রলীগের নেতাকর্মীদের পুনর্বাসন করছে। এই অবস্থায় ডেইলি স্টারের এই মন্তব্য প্রতিবেদনটি নাজিবা বাশারের, সেটাতে ক্লিক করলাম, আমি আগে পড়িনি, সেই মন্তব্য প্রতিবেদনটি দিয়ে শেষ করতে চাই। প্রতিবেদনের শিরোনামটির সাথে আমরা মনে হয় সবাই একমত হব এবং সকলেই কৌতূহলী হবেন এবং ক্লিক করবেন। ওয়াই দিস ইয়ার্স উইমেন্স ডে ম্যাটার্স, কেন এই বছরের নারী দিবস তাৎপর্যপূর্ণ। নারী দিবস আমার মনে হয় প্রতি বছরই তাৎপর্যপূর্ণ, কিন্তু কেন এবছর, এই নিয়ে নাজিবা বাশার লিখছেন যে এভরি ইয়ার অন উইমেন্স ডে আই প্রাউডলি সে এভরি ডে ইজ উইমেন্স ডে। দিস ইয়ার দো I laugh at myself for ever having thought so. প্রথম দুটো লাইনে এই নাজিবা বাশার লিখছেন যে প্রতি বছর নারী দিবসের দিন আমি খুব গর্বের সাথে বলি প্রতিদিনই তো নারীদের দিন, কিন্তু এবছর আমি এরকম করে ভাবতাম যে এক সময়, সেই ভাবনার জন্য নিজেকে নিয়ে নিজেই হাসছি। In Bangladesh, even Women's Day is not actually women's. No day is. It's particularly for this reason that this International Women's Day takes on much more urgency and significance. ডেইলি স্টারে নাজিবা বাশার লিখছেন যে বাংলাদেশে
আসলে এমনকি নারী দিবসটাও নারীর নয়, কোনো দিনই নয়। এজন্যই বিশেষ করে এই আন্তর্জাতিক নারী দিবস পালন অত্যন্ত জরুরি এবং অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এই এই খবরটি পড়ে এই লেখাটার মানে ইমোশনটা ধরে শেষ করতে চাই। এবং তিনি লিখছেন যে উইথ রাইজিং ইনসিডেন্টস অফ ভায়োলেন্স এগেইনস্ট উইমেন অ্যান্ড গার্লস দিস ডে ইজ নো লঙ্গার জাস্ট আ সেলিব্রেশন। আমরা আসলে গত বেশ কবছর ধরে এই লেখায় যেমন লেখা হচ্ছে যে প্রতিদিনই নারীদের দিবস, সেরকম বলছিলাম। আমরা দেখছিলাম যে সকলে নারী পুরুষ বেগুনি রং পরে এই দিনটি উদযাপন করছেন। অফিসগুলোতে পরিবারে নারী দিবসে এক রকমের কেক কেটে ফুল দিয়ে নারীকে উদযাপন শুরু হয়েছিল। নিশ্চয়ই সকল শ্রেণী পেশার মধ্যে নয়, কিন্তু অন্তত বাংলাদেশের উচ্চবিত্ত, উচ্চ মধ্যবিত্ত এবং সুবিধাভোগী আমরা যাদেরকে বলি প্রিভিলেজ ক্লাসের মধ্যে এই দিবসটি সেলিব্রেটরি হয়ে উঠেছিল। তো নাজিবা বাশার লিখছেন এই ইংরেজি পত্রিকায়, যে ইংরেজি পত্রিকাটি আমি ধারণা করি লেখেন যারা এবং পড়েন যারা ভাষার কারণেই মূলত এই প্রিভিলেজ ক্লাসেরই, লিখছেন যে এবার আর এই দিবসটি সেলিব্রেশনের নয়, নো লঙ্গার জাস্ট আ সেলিব্রেশন, ইট ইজ আ স্টার্ক রিমাইন্ডার অফ দ্য অনগোয়িং ফাইট ফর সেফটি, জাস্টিস and equal rights in a society grappling with deeply ingrained gender-based discrimination. মানে যে সোসাইটি, যে সমাজে ব্যাপকভাবে গভীরভাবে লিঙ্গভিত্তিক বৈষম্য বাসা বেঁধেছে, সেই সমাজে চলমান সংগ্রাম নিরাপত্তার জন্য, ন্যায় বিচারের জন্য এবং সমানাধিকারের জন্য, সেই বিষয়গুলো জরুরি, কতটা জরুরি সেটা মনে করিয়ে দেওয়ার জন্যই এই দিবসটি বিশেষভাবে জরুরি। আন্তর্জাতিক নারী দিবসের শুভেচ্ছা। নারীর জন্য প্রতিটি দিন নিরাপত্তার হোক, আনন্দের হোক, সম্মানের হোক, ভালোবাসার হোক। কারণ আসলে এটা তো নারী পুরুষ বলে নয়, কোনো একটা পক্ষকে দমিয়ে রেখে, অসুখী রেখে, নিরাপত্তাহীন রেখে এবং ক্রমাগতভাবে হয়রানি করতে থেকে আসলে আরেকটা পক্ষের সুখ সম্ভবত নিশ্চিত হয় না। আসলে পক্ষ বিপক্ষে সমাজ গড়ে ওঠে না। সকলকে ধন্যবাদ। সকলে ভালো থাকুন, নিরাপদে থাকুন, আনন্দে থাকুন।